ডু নট পুট অল ইয়োর eggs into one basket on. আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা ফিন্যান্সের ক্লাস 9 এবং 10 এর ফিন্যান্সের ফার্স্ট চ্যাপ্টারের একটা গুরুত্বপূর্ণ টপিক, যেটা হচ্ছে অর্থায়নের নীতিমালা। এই নীতিমালা নিয়ে আমরা আলোচনা করব। তো ফার্স্টে যে এখানে 3টা নীতিমালা আছে সাধারণত, এই যে আপনাদের নবম দশম শ্রেণীর বইতে। ফার্স্ট নীতিমালা হচ্ছে তারল্য বনাম মুনাফা নীতি, এরপর হচ্ছে উপযুক্ততার নীতি, একটা হচ্ছে বৈচিত্র্যের নীতি। আমরা এগুলো ডিটেলস আজকে আলোচনা করব। তো প্রথমে আসেন আমি তারল্য বনাম মুনাফা নীতির নিয়ে একটু কথা বলি। তো তারল্য বলতে কি বোঝাচ্ছে? তারল্য বলতে বোঝাচ্ছে হচ্ছে নগদ টাকা, নগদ অর্থ। হ্যাঁ, আর মুনাফা বলতে বোঝাচ্ছে কি, আমরা যদি কোনো জায়গায় বিনিয়োগ করি, বিনিয়োগ থেকে যে প্রফিটটা আসবে সেটাকে বলছে মুনাফা। এখন ধরেন আপনার পকেটে টাকা আছে, নগদ টাকা আছে 50,000 টাকা পকেটে আছে। হ্যাঁ, 50,000 টাকা আছে, আপনি কোনো জায়গায় বিনিয়োগ করবেন না। যেহেতু আপনার পকেটে নগদ টাকা আছে, মানে তারল্য আছে, তার মানে আপনি কি বিনিয়োগ করবেন? না, করবেন না, বিনিয়োগ থাকবে না, মানে বিনিয়োগ আপনার হবে না। তাহলে বিনিয়োগ কি? শূন্য। বিনিয়োগ যদি শূন্য হয় তাহলে আপনার মুনাফা কি হবে? না, মুনাফা হবে না। মুনাফা কি হবে? শূন্য, জিরো। তাহলে এখন ধরেন আপনি একটা মুদির দোকান দিচ্ছেন, আপনি ভাবতেছেন আমার মুদির দোকানে রেগুলার বেসিসে অনেক খরচ থাকে, যেমন কাঁচামাল কিনা, তারপরে আরও অন্য অন্য খরচ দেওয়া। ওইটা হিসাব করে আপনি আপনার ব্যবসায় 50,000 টাকা ছিল, এটা আপনি রেখে দিয়েছেন ব্যবসায়। এই কারণে আপনি এই টাকাটা কোনো জায়গায় বিনিয়োগ করেন নাই। বিনিয়োগ না করে 50,000 রেখে দিয়েছেন, এই কারণে আপনার কোনো প্রফিট আসে নাই। আবার কি করলেন? আপনি চিন্তা করলেন, না আমার তো মুনাফা দরকার, আমি এই পুরা 50,000 টাকা আপনি কি করছেন, ডিরেক্টলি এই পুরো টাকাটাকে আপনি বিনিয়োগ করে দিয়েছেন। মানে আপনার পকেটে কোনো টাকা নেই, আপনি করছেন কি, বিনিয়োগ করছেন। এই যে আপনার বিনিয়োগটা বেড়ে গেল, সাথে সাথে আপনার মুনাফাও তো বেড়ে যাবে। দেখা যাচ্ছে এখান থেকে যদি আপনি একটা প্রফিট আসেন, তখন মুনাফাটা কিন্তু হবে। যত পার্সেন্টই মুনাফা পান, মুনাফা তো বেড়ে যাবে, আগের থেকে বেড়ে যাবে না? তাইলে একটা জিনিস খেয়াল করে দেখেন, আপনার যখন নগদ টাকা আপনার পকেটে থাকে, তখন মুনাফা কি হয়? মুনাফা আপনার কমে যায়। আর যখন নগদ টাকা থাকে না, তখন মুনাফা বেড়ে যায়। কেন বেড়ে যায়? কারণ এই যে আপনার পকেটে তারল্য আছে, তার মানে আপনি কি বিনিয়োগ করছেন? করেন নাই। তা বিনিয়োগ যদি করেন তাহলে মুনাফা কি হবে? হবে না। এই জন্য তারল্য বাড়লে, মানে তারল্য আপনার পকেটে থাকলে মুনাফা হয় না, মুনাফা কমে। আবার যদি তারল্য আপনার পকেটে না থাকে, কমে যায়, মানে কমে গেছে, মানে তো আপনি বিনিয়োগ করছেন, তার মানে আপনার মুনাফাটা কি হবে? বেড়ে যাবে। এই এই তাহলে আমি এর মধ্যে একটা সম্পর্ক পাইছি যে তারল্য আর মুনাফার মধ্যে কি ধরনের সম্পর্ক ভাইয়া? বিপরীতমুখী সম্পর্ক। মানে কারণ একটা বাড়লে একটা কমে। পরীক্ষা কিন্তু কোয়েশ্চেন আসে যে তারল্য আর মুনাফার মধ্যে কোন নীতি, তাহলে হচ্ছে বিপরীত, কোন সম্পর্ক বিদ্যমান, তাহলে হচ্ছে বিপরীতমুখী সম্পর্ক বিদ্যমান। এখন তাইলে এই নীতির কাজটা কি? এই নীতি হচ্ছে, আপনি কি পুরো টাকা বিনিয়োগ করে দিবেন মুনাফার আসে, নাকি পুরো টাকা রেখে দিবেন যেন আপনি রেগুলার খরচ চালাইতে পারেন? তার মানে হচ্ছে আপনি এমন পরিমাণে টাকা রাখবেন যেখান থেকে আপনার, ধরেন আমি 25,000 হাতে রাখলাম আর 25,000 বিনিয়োগ করলাম। তাহলে দেখেন এই 25,000 বিনিয়োগ করলে আমার একটা প্রফিট আসবে, পাশাপাশি এই 25,000 টাকা যখন আমি ব্যবসায় রাখবো, আমার রেগুলার যে খরচগুলো, এগুলো আমি চালাইতে পারবো। তাই এমন পরিমাণ টাকা আমি বিনিয়োগ করবো যেন আমার মুনাফাটাও আসে, আবার আমার ব্যবসাটা চলে। এই যে নীতি, এটাকে বলে তারল্য ভার্সেস মুনাফার নীতি। এরপরে 2 নম্বরটা আসেন উপযুক্ততার নীতি। উপযুক্ততা মানে কি? ধরেন আমাদের ব্যবসায় 2 ধরনের খরচ থাকে। একটা খরচ হচ্ছে চলতি ব্যয়, চলতি, আরটা কি স্থায়ী ব্যয়। চলতি কোনটা? রেগুলার বেসিসে যে খরচ থাকে, কাঁচামাল কেনা, গ্যাস বিল দেওয়া, কারেন্ট বিল দেওয়া, কর্মচারীর বেতন দেওয়া, এগুলো হচ্ছে চলতি ব্যয়। আর স্থায়ী ব্যয় কোনগুলো? যেগুলো বড় বড় খরচ, যেমন টিভি, একটা রেস্টুরেন্টের কথা আমি চিন্তা করলে ফ্রিজ কিনা, এসি কিনা, পরে রেস্টুরেন্টে যত ইন্টেরিয়ার খরচ আছে এগুলা। এখন আপনি চিন্তা করেন, আপনি যে কর্মচারী বেতন দিবেন, এটার জন্য যদি আপনার এখন টাকার প্রয়োজন, আপনি টাকা কোন সোর্স থেকে নেবেন? স্বল্প মেয়াদী সোর্স থেকে নাকি দীর্ঘমেয়াদী সোর্স থেকে? অবশ্যই স্বল্প মেয়াদী। হ্যাঁ, আপনার রেগুলার যে খরচ, এগুলো চালানোর জন্য যদি টাকার দরকার হয়, তাহলে স্বল্প মেয়াদী সোর্স। আর যদি আপনার দীর্ঘমেয়াদী, মানে আপনি একটা মেশিন কিনবেন, অথবা আপনি একটা ওই এসি কিনবেন, ওই জন্য যে টাকাটা লাগবে ওইটা নেবেন কই থেকে? দীর্ঘমেয়াদীতে। হ্যাঁ, এই যে নীতিটা, যে চলতি খরচ চালানোর জন্য স্বল্প মেয়াদী উৎস, দীর্ঘমেয়াদী স্থায়ী খরচ চালানোর জন্য দীর্ঘমেয়াদী উৎস, এই নীতিকে বলা হয় উপযুক্ততার নীতি। আর আপনি কোশ্চেন করতে পারেন যে ভাইয়া, আমি যদি চলতির জন্য দীর্ঘমেয়াদী থেকে টাকা নিই, যে আপনি কর্মচারীর বেতন দিবেন, আপনি ব্যাংক থেকে 5 লাখ টাকা নিয়েছেন, একটা দীর্ঘমেয়াদী টাকা নিয়েছেন, ভাইয়া ঝামেলা আছে। ঝামেলা কোন জায়গায়? এই যে 5 লাখ টাকা নেবেন, এই 5 লাখ টাকা সুদই তো আসবে 50,000 টাকা। তাহলে আপনি কি
আপনি যে এই যে 50,000 টাকা সুদ, এই সুদ দিয়ে আপনি কুলাইতে পারবেন? এই চলতি খরচ চালাইলে পারবেন না তো। কারণ আপনার এমন জায়গায় বিনিয়োগ করতে হবে টাকাটা যেখান থেকে টাকা রেভিনিউ হয়। কর্মচারীকে টাকা দিলে কর্মচারী থেকে আপনার টাকা রেভিনিউ কিভাবে জেনারেট হবে? এই জন্য চলতি খরচ চালানোর জন্য স্বল্প মেয়াদি আর স্থায়ীর জন্য দীর্ঘমেয়াদী। এবার আসেন লাস্টেরটা, বৈচিত্র্যায়ন নীতি, যেটাকে বলা হয় পোর্টফোলিও নীতি। এটাকে পোর্টফোলিও বলা হয়। পোর্টফোলিও মানে কি? ধরেন সোজা কথা, আপনি একটা বিজনেস করতেছেন, আর আপনার এটা হচ্ছে আপনার বিজনেস। আমি একটা ছবি আঁকলাম, ধরেন আপনার দোকানে খালি সাবান পাওয়া যায়, কি বাংলা সাবান। আর এই পাশে আরেকজন আপনার বন্ধু দোকান, এখানে বাংলা, আরও লাক্স সাবান, আবার যত রকম সাবান আছে সব সাবান রাখছে। এখন আপনি চিন্তা করেন, কোনো কাস্টমার যদি আপনার দোকানে এসে লাক্স সাবান নিতে চায়, সে কিন্তু আপনার দোকানে সাবান পাবে না, তখন আপনার ফ্রেন্ডের দোকানে চলে যাবে। তাহলে এই যে আপনি বাংলা সাবান দিয়ে রাখছেন, এই যে আপনার সাবানটা সেল হচ্ছে না, আপনি ক্ষতির সম্মুখীন হচ্ছেন না? অবশ্যই হচ্ছেন। এই জন্য আপনার করা উচিত ছিল কি, যে বাংলা সাবানের পাশাপাশি আপনি অন্য সাবানগুলো রাখেন। তাহলে কি হবে, বাংলা সাবান যদি বিক্রিও না হয়, আপনি অন্য সাবান বিক্রি করে যে টাকা আসবে ওটা দিয়ে আপনি খরচ পোষে নিতে পারবেন। তাহলে এই নীতির মূল কনসেপ্টটা হচ্ছে একটা খাতে বিনিয়োগ না করে টাকাটাকে আপনি ছড়িয়ে দিন। যেন আপনার কাছে 1 লাখ টাকা আছে, আপনি কি করবেন? আপনি কি ব্যাংকে রাখবেন নাকি কোনো জায়গায় বিনিয়োগ করবেন? তাহলে আপনি কি করতে পারেন, 1 লাখ থেকে 20,000 ব্যাংকে রাখি, 20,000 বিনিয়োগ করি, 20,000 অন্য খাতে, মানে বিভিন্ন সেক্টরে দেন, যেন একটা সেক্টরে আপনি ধরা খেলেও অন্য সেক্টর থেকে আপনার যে টাকাটা আসবে ওটা দিয়ে পোষে নিতে পারেন। তো এটার কনসেপ্টের মেন উদ্দেশ্যই কি, ঝুঁকি হ্রাস করা। এটার পরীক্ষা দিতে আসে, পোর্টফোলিওর প্রধান উদ্দেশ্য কি, ঝুঁকি হ্রাস করা। কারণ এই যে আপনি রিস্ক কমানোর জন্য কিন্তু এই কাজটা করতেছেন, যে এক জায়গায় বিনিয়োগ না করে অন্য জায়গায়। এই জন্য একটা কথা আসে, ইংলিশে প্রবাদ আছে যে ডু নট পুট অল ইয়োর eggs into one basket,